2023 সালে ওয়েস্ট বেঙ্গল সরকারের দ্বারা ঘোষিত করা হয়েছিল একটা অনুষ্ঠান, মানে উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান ঘোষিত করা হয়েছিল মহানায়ক সম্মান, যেখানে মহানায়কের অ্যাওয়ার্ডটা মানে মহানায়কের উপাধিটা পেয়েছিল অঙ্কুশ হাজরা। এই নিয়েই প্রচুর পরিমাণে ট্রোলের শিকার হতে হয়েছিল তাকে। যার কোনো ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন নেই, যে অভিনয় মানে তার ফিল্মোগ্রাফি দেখলে মানে কি বলবো, এরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে পাড়া কালচার, পাড়া সিস্টেম চলছে এখন, যে যার কাছের লোক তাকে দিয়ে দাও। তাছাড়া কেউ কেউ কমেন্ট করছে এর থেকে হিরো আলমও বেটার ছিল, এবং কেউ কেউ তো লিখছে কোনো ভালো মুভি না করেই সে এরকম অ্যাওয়ার্ড পাচ্ছে। মানে বেসিক্যালি তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রোল করা হয়েছিল এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর। তাছাড়া 2021-এর পরে তিনি 10টা মুভি করেছে, প্রত্যেকটা মুভি কিন্তু ফ্লপ হয়েছিল। 2021-এর আগে তার সাথে বঙ্গাইয়ের একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক এই বঙ্গাইকেই সাপোর্ট করেছিল। তার এই ডাউনফলের কারণ হয়ে দাঁড়িয়েছে কি এই বঙ্গাই, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। অডিয়েন্স এখন সত্যি অত সময় নেই যে মানে একজন খুব খারাপ অভিনেতাকে 2.5 ঘন্টা ধরে বসে দেখবে এবং তারপর আবার রিপিট অডিয়েন্স আবার গিয়ে দেখবে। তারা একটা 200 টাকার প্যাকেজ নিচ্ছে, যেটা থেকে সে ইউটিউব থেকে শুরু করে আরো 1 লাখ জিনিস করতে পারে। তার মধ্যে থেকে তোমার কিছুতে ক্লিক মেরে দিল তুমি ভিডিও বানাও বলে। সো ওইটাতে বেশি হাওয়ায় ওড়াটা ইজ দ্য বিগেস্ট মিস্টেক এনিওয়ানস লাইফ। হ্যাঁ দাদা, তুমি সুপারস্টার, তুমি সব, আমাদের ফ্রিতে দেখে মানুষ, আমরা ফালতু। আমাকে যে 1.4 মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করেছে, তারা এমনি 200 টাকার একটা নেট ভরেছিল, তারা ক্লিক করে দিয়েছে। অঙ্কুশ হাজরা 14 ফেব্রুয়ারি 1989 সালে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন তার প্রথম মুভিটা কেল্লাফতে মুভিটা করতে যাবে, তার আগে কিন্তু তিনি প্রচুর পরিমাণে জিম এবং অ্যাকশনের ট্রেনিং নিচ্ছিল। অনেকেই বলে অঙ্কুশ হাজরা এই ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছাড়াই বেড়ে এসেছে, সেটা কিন্তু ভুল। তিনি যখন তার প্রথম মুভিটা পেয়েছিল কেল্লাফতে মুভি, সেটা কিন্তু তার পিসতো দাদা পীযূষের ছিল। তিনি কিন্তু ডাইরেক্ট করেছিল এবং তিনি কিন্তু তাকে অ্যাপ্রোচ করেছিল ওই মুভিটার জন্য। যদিও তাকে মুভিটা পাওয়ার আগে তাকে তৈরি করে নিয়েছিল, মানে বেসিক্যালি বলতে গেলে তার প্রথম মুভিটা তার দাদার দ্বারাই তিনি কিন্তু পেয়েছিল। মুভিটা সেই সময় কিন্তু বক্স অফিসে ভালোই চলেছিল, এবং মুভিটার কাহিনীটা যদি বলি, শিবু কলকাতায় প্রজেক্টর মেশিন অপারেটর হিসাবে কাজ করেন, তবে তিনি একজন চলচ্চিত্র অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন। তিনি শীঘ্রই পল্লবীর প্রেমে পড়েন, যিনি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে রবির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারপরে তাদেরকে নিয়ে কাহিনীটা ঘোরাফেরা করে, এবং মুভির গানগুলোও কিন্তু মোটামুটি ভালোই চলেছিল। সেই সময় এই মুভির কো অ্যাক্টরস নাকি একটা পকেট মারি করে ধরা পড়েছিল এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। মেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হলো অভিনেতা রূপা দত্তকে। बंगाली एक्ट्रेस रूपा दत्ता पर पॉकेटमारी या पिक पॉकेटिंग का आरोप लगा है। ये मामला इंटरनेशनल कोलकाता बुक फेयर 2022 এবং এটা নিয়ে তো অঙ্কুশ ইনস্টাগ্রামে পোস্টও করেছিল যে ভাগ্যিস আমার পকেটে কোনো টাকা ছিল না, নাহলে তো আমার টাকাও চুরি করে নিয়ে যেত। মুভিটা এতটাই সাকসেস হয়েছিল তারা সেটা কল্পনাও করেনি। না, এতটা ভালো রেসপন্স সত্যি আশা করিনি, কারণ অনেক ভালোবেসেছে দর্শক আমাদের, আর খুব গানগুলো খুব ভালো লেগেছে ওদের, আরো ভালো এতটা আশা করিনি, তবে এখন খুব ভালো লাগছে। তারপর থেকে কিন্তু অঙ্কুশ হাজরা এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেয় তার প্রথম মুভির মাধ্যমেই। এরপরে 2012 সালে রাজীব কুমার বিশ্বাসের দ্বারা তার দ্বিতীয় ফিল্ম আসে ইডিয়ট মুভি। এই মুভিটা 2.4 কোটি টাকা বাজেটের ছিল এবং বক্স অফিসে 2 কোটি টাকা কালেকশন করে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। রাজীব কুমার বিশ্বাস তাকে নিয়ে একটু আলাদা কিছু করতে চেয়েছিল। মুভিটা একটা অ্যাকশন মশালা ফিল্ম ছিল, কিন্তু মুভিটাকে একটু কমেডির মোড় দিতে গিয়েছিল, যেটা কিন্তু দর্শকের একদমই ভালো লাগেনি। এর জন্য মুভিটা কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। এবং সেই মুভির গানগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল, যেমন সাজানা পাস আ তু যারা, যেটা 31 মিলিয়ন ভিউজ রয়েছে। পাগলি তোকে রাখবো বড় আদরে 39 মিলিয়ন ভিউজ রয়েছে। হরি দিন তো গেল, তোকে হেব্বি লাগছে, মানে সেই মুভিটার সমস্ত গানই কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল। পাগলি তোরে রাখবো বড় আদরে, তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে সাজিনা পাস রাত জরা। এরপর থেকে তিনি কিন্তু রোমান্টিক অ্যাকশন মুভি তৈরি করেই গেছে, যেমন ধরো খিলাড়ি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও ভার্সেস জুলিয়েট, হরিপদ ব্যানবালা, আমি যে কে তোমার, কি করে তোকে বলবো, জামাই 420, বিবাহ অভিযান। মুভিগুলো সাকসেসফুল হয়নি সেটা কিন্তু নয়, প্রত্যেকটা মুভি কিন্তু সাকসেসফুল হয়েছিল, বক্স অফিসে ভরে ভরে টাকা এনে দিচ্ছিল। যেমন আমি শুধু চেয়েছি তোমায় মুভিটা বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে, এবং রোমিও ভার্সেস জুলিয়েট মুভিটা 3 কোটি টাকা বাজেটের মুভিটা বক্স অফিসে 7 কোটি টাকা
কালেকশন করে। তাছাড়া হরিপদ ব্যান্ডওয়ালা মুভিটা এটাও বক্স অফিসে 5 কোটি টাকা কালেকশন করে। মানে বেসিক্যালি বলতে গেলে 2012 থেকে 2019-এর মধ্যে তার যতগুলো মুভি আসে ম্যাক্সিমাম মুভিগুলোই কিন্তু বক্স অফিসে সুপারহিট হয় এবং সেই সব মুভির প্রায় সবই গানগুলো কিন্তু মানুষের খুব পছন্দ হয়েছিল। যেমন পাগল আমি অলরেডি, বাংলাদেশের মাইয়া, ভালো লাগে না, রোমিও ভার্সেস জুলিয়েট টাইটেল ট্রাক, ভোলে বাবা, টেক ইট ইজি, পাগলি তোরে রাখবো বড় আদরে, পাগল আমি অলরেডি, এইসব গানগুলো সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে গেছিল। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি, পাগলি তোরে রাখবো বড় আদরে, मैं तेरा रोमियो तू मेरी जूली, ওরে বাংলাদেশের মেরে তুই। এবং বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে দেবের পরে তাকেই কিন্তু ডান্সিং স্টার হিসাবে মানা হয়। 2019 অবধি কিন্তু তার মুভিগুলো ভালোই চলছিল, কিন্তু 2019-এর পর তার একটা মুভিও কিন্তু সেরকম ভাবে চলেনি। অনেকেই এই কারণ হিসাবে ধরে নাকি বঙ্গাইকে, মানে বঙ্গাইয়ের সাথে তার একটা কন্ট্রোভার্সি হয়েছিল। মার্বেল এবং ডিসির মুভিগুলোকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল তার এই ইন্টারভিউতে। মানে সেখানে বলেছিল মার্বেল আর ডিসির যে কাহিনীগুলো রয়েছে সমস্ত কাহিনী আমাদের এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি তো সমস্ত মুভি 10 বছর আর 20 বছর আগে করে রেখেছে। ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমাকে তুই এক লাইনে বল অ্যাভেঞ্জার্সের গল্প কি, এক লাইনে বল। একটা ভিলেন, একটা মাল্টি স্টারকাস্ট হিরো একটা ভিলেনকে মারতে চায়। বুম্বাদার কটা ছবি ওরকম আছে? 40টা 50টা শুটিং। এবং তিনি বলেছিলেন আল্লু অর্জুনের 30-40টা মুভি বলে দেবো যেটা তোমরা 30 মিনিটও দেখতে পারবে না, এই মন্তব্য করেছিল কিন্তু সেই ইন্টারভিউতে। আল্লু অর্জুনের আমি 120টা ফিল্ম, মানে অলমোস্ট 30-40 ফিল্ম আমি এমন বলে দেবো যেটা 8 ঘন্টা বসে তুই দেখতে পারবি না। তারপরে বঙ্গাই তার টুইটারে ওই ক্লিপটা নিয়ে একটা মিম শেয়ার করে এবং সেখানে লিখেছিল কোথাকার মাল দাদা, এবং এই নিয়ে শুরু হয়েছিল পুরো কন্ট্রোভার্সিটা। যার প্রতি উত্তরে অঙ্কুশ বলেছিল আমরা যেমন দিনরাত পরিশ্রম করে তোমাদের আনন্দ দিয়ে পেট চালাই, এরাও সকালে উঠে মাইকের সামনে বসে আমাদের খিল্লি উড়িয়ে পেট চালায়, ওদের পেটে লাথি মেরো না, ওদেরও বাঁচতে দাও। ইউটিউবের অনেক অসহায়দের এভাবেই রোজগারের সুযোগ করে দিয়েছি, এদের পেটে লাথি মেরো না। এবং তিনি যে এই টুইটটা করেছিল এই টুইটটা কিন্তু পুরো ইউটিউব কমিউনিটির ওপরেই লেগে গেছিল। এর জন্য কিন্তু যত ইউটিউবাররা ছিল বা ইউটিউবের যারাই ছিল কিন্তু সবাই কিন্তু তার বিপক্ষেই হয়ে যায়। বঙ্গায় তো অনেক বড় ফ্যান বেস ছিল, সেই ফ্যান বেসটাও তাও অঙ্কুশকে ভরে ভরে গালাগালি দিচ্ছিল এবং তার বিরুদ্ধে চলে গেছিল। মানে এই ঘটনাটা এতটাই বেড়ে যায় একটা নিউজ চ্যানেলেও দেখানো হয় এবং সেখানে অঙ্কুশ বঙ্গায়ের বিরুদ্ধে উল্টোপাল্টা জিনিস বলেছিল, সেটাকেই তিনি প্রত্যুত্তর দিয়েছিল তার এক ইউটিউব ভিডিওতে, যেখানে কিন্তু 1 ঘন্টার একটা ভিডিও ছিল। সেখানে তিনি সমস্ত কিছু ক্লিয়ার করে বলে যে সে এরকম ধরনের সমস্ত ইউটিউবারদের পেট চালায়। এই কথাটাই কিন্তু সমস্ত লোকের মনে লেগেছিল এবং তাকে কিন্তু একচোখা করে দিয়েছিল। এরা এত ছোট ছেলে, জীবন অনেক কিছু করা বাকি, বাট হোয়াট দে চোজ ইন লাইফ, দে চোজ টু ডিমিন পিপল অ্যান্ড টু গেইন পপুলারিটি। এটা একটা জিনিস বোঝে না যে একটা ক্লিক করতে পয়সা লাগে না সাবস্ক্রাইবার বাড়তে। হ্যাঁ, একটা ক্লিক করতে পয়সা লাগে না, পয়সাটা লাগে যখন 300 টাকা দিয়ে হলে গিয়ে কেউ কারো সিনেমা দেখে। এখানে একটা জিনিস দেখতে পাবো, অঙ্কুশের যে অডিয়েন্সটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু জেনজি অডিয়েন্স। মানে বঙ্গায় যে অডিয়েন্সটা রয়েছে সেরকম অডিয়েন্সই কিন্তু এই অঙ্কুশের মুভি দেখার অডিয়েন্স রয়েছে। এটাই একটা কারণ হতে পারে তার এই পরবর্তী মুভিগুলো না চলার, যেমন ম্যাজিক, FIR, সেভিং অ্যাকাউন্ট, ওগো বিদেশিনী, উত্তরায়ণ, ভয়, লাভ ম্যারেজ, আবার বিবাহ অভিযান, কুরবান, মির্জা, পার্ট 1, জোকার, এইগুলো একটা মুভিও কিন্তু চলেনি। মানে 2021-এর পর থেকে তার মুভি বললে ভুল হবে, বেঙ্গলি ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মুভি কিন্তু চলেনি। বেসিক্যালি তার কিন্তু একটা জিনিস ভুল হয়েছিল, মানে তিনি কিন্তু ইউটিউবারদের প্রচুর পরিমাণে ছোট করেছিল। যেমন ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, শুধু ক্লিক করলেই হয়ে যায়। মানে তখন কিন্তু ইউটিউবার ভার্সেস অঙ্কুশ হয়ে গেছিল, শুধু বঙ্গাই ভার্সেস অঙ্কুশ নয়। তার মুভি যেহেতু সেরকম চলে না, তারপরে দেখা যাচ্ছে তিনি 2016 সালে কিন্তু ডান্স বাংলা ড্যান্সের জাজ ছিল, কিন্তু 2021 সালের পর থেকে কিন্তু যেমন 2021-এ ডান্স বাংলা ড্যান্সে তিনি মানে সিজন 11-তে তিনি হোস্টিং করে, 2023-এর সিজন 12-তেও কিন্তু তিনি হোস্ট করে। মানে জাজের থেকে হোস্টিং এ কিন্তু বেশি পয়সা। তিনি কি পয়সার জন্য জাজ থেকে হোস্টিং করা শুরু করেছিল, সেটা একটা প্রশ্ন হয়ে রয়ে গেছে। রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে অঙ্কুশের যে নতুন একটা মুভি আসতে চলেছে নারী চরিত্র বেজায় জটিল, এই মুভিটাতে নাকি বঙ্গাইকেও অ্যাপ্রোচ করা হয়েছিল। মানে অঙ্কুশের যে একটা ভাইয়ের রোল হবে সেই ভাইয়ের রোলটাকে নাকি বঙ্গাইকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, সেটা নাকি বঙ্গাই বারণ করে দিয়েছে। এবং তারপরে
তিনি এত ফ্লপ মুভি দেওয়ার পরেও যখন তাকে মহানায়কের উপাধি দেওয়া হয় তখন পাবলিক তো খেপে যাবেই। সেখানে একটা প্রশ্ন উঠে আসে, এই মহানায়কের সম্মান পাওয়া তিনি কি আসলে যোগ্য? সেই প্রশ্নটার উত্তর কিন্তু হিন্দুস্তানি টাইমসের একটা প্রতিবেদনে দেখা গেছে। সেখান থেকে রিসার্চ করার পর তার ইনস্টাগ্রাম স্টোরিতে যখন ওই পোস্টটা আমি দেখলাম, যেখানে অঙ্কুশ কিন্তু লিখেছিল পুরস্কার অনুপ্রেরণা যোগায়, তাই গ্রহণ করলাম। প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্য। আপাতত আমার মতো একজন সম্মান নায়ককে সরকারের তরফ থেকে এই মহানায়ক সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব, যাতে রোজ চোখে পড়লে নিজেকে বলি ভাগ্যবান, দয়া করে ভগবান বানিয়েছে। যোগ্যতা পরিশ্রম করে নিজেকে অর্জন করো। এবং এই পোস্টটার নিচে ম্যাক্সিমাম লোকে কিন্তু কমেন্ট করে, যেমন একজন তো লেখে অ্যাওয়ার্ড দিলেই যে নিতে হবে এমন না, অ্যাওয়ার্ডটা নেওয়ার আগে ভাবা উচিত ছিল এর যোগ্য আমি আছি কিনা। যদি যোগ্য নাই থাকি তাহলে অ্যাওয়ার্ডটা নেব কি করে? বিবেক বলে কিছু তো আছে। হিরো আলম ইজ বেটার দ্যান হিম। কোনো ভালো মুভি না করে মহানায়ক অ্যাওয়ার্ড, হ্যাটস অফ। আপনার লজ্জা করলো না এত বড় সম্মানটা অ্যাকসেপ্ট করতে? ইনসাল্ট করছি না একদমই। মেবি আপনি ভালো অভিনয় করেন, জানি না, বাট মহানায়ক অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য কি আপনার হয়েছে? মানে এরকম ধরনের প্রচুর কমেন্ট কিন্তু তার ওই নিচে কিন্তু রয়েছে। 2024-এ যে মির্জা পার্ট 1 জোকারটা রিলিজ করা হয়েছিল সেটা কিন্তু তিনি নিজেই প্রডিউস করেছিল, মানে নিজের টাকা দিয়ে করেছিল, কিন্তু সেই মুভিটা কিন্তু একদমই চলেনি। এর জন্য তো 2-3 বছরের ধারে কাছেও কিন্তু এর পার্ট 2 কিন্তু আসবে না, মানে সেটা অ্যানাউন্সও করা হয়নি। যেমন 2025 আর 26-এ তার অনেকগুলো কিন্তু মুভি আসতে চলেছে, কিন্তু তার মধ্যে এই মির্জা 2 এর কিন্তু কোনো আভাস নেই। মানে বেসিক্যালি সোজা ভাষায় বলতে গেলে তিনি কিন্তু মির্জা 2 এখন করছে না। এটাই ছিল অঙ্কুশ হাজরা ডাউনফলের কিছু কারণ। অঙ্কুশ হাজরা ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।